শুরু থেকেই আসলে দুই দলের ছায়ার মধ্যে ছিল কিনা এনসিপি? মানে এখন তো আপনি আসলে খুব ফ্র্যাঙ্কলি কিন্তু অ্যানালাইসিসের জায়গায় যেতে পারেন কিনা, যদি যেতে পারেন তাহলে বলেন। এবং বলা হচ্ছে যে আক্তার হোসেন তিনি বলেছেন যে এই কয়েকজনের পদত্যাগে আসলে এনসিপির খুব যে বড় রকমের ব্যত্যয় হবে তা না, ওনারা নির্বাচনে যাবেন। মানে এই মুহূর্তের অ্যানালাইসিসটা বলবেন যে শুরু থেকেই যেটি বলছিলেন যে এই বিষয়গুলা একদমই কি অনুমানের বাইরে ছিল আপনাদের? না মানে দেখেন, অনুমানের আসলেও বাইরে ছিল। মানে এইভাবে প্রবলভাবে যে একেবারে একটি দলের সাথে বা খুব স্পেসিফিক করে যদি বলেন যে এই ৩০ নেতার যে চিঠি, মানে তাদের যে বক্তব্য, যে কারণে আসলে আপত্তি, মানে আপনার কি এর বাইরে কোনো আপত্তির জায়গা আছে না? এইগুলোই আপনার আপত্তির জায়গা? না মানে আপত্তির জায়গা হচ্ছে এটাই যে আমরা তো আসলে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চেয়েছিলাম। আমরা কোনো ধর্মভিত্তিক সংগঠন না, এবং আমরা আমাদের বক্তব্যে, বিভিন্ন বক্তব্যে আপনি শুনবেন যে আমরা এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে পরিবর্তনের রাজনীতিটা করতে চেয়েছিলাম, সেই পরিবর্তনের রাজনীতি অন্য কোনো দল করে নাই। সেই ভ্যাকিউমটা আমরা সেই পরিবর্তন জামাত ইসলামী তো বলেছে যে সংস্কার চায় তারা, এবং আপনারা জোরালোভাবে সমর্থনও তো আপনাদের। না দেখেন, মানে জামাতে ইসলামের যে আমি যদি বলি যে ঐকমত্য কমিশনের যে মিটিংগুলো হয়েছে, সেখানে কিন্তু তাদের কোনো সময়ই তাদের আসলে স্পষ্ট অবস্থান ছিল না। কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে পিআর এর ক্ষেত্রে তারা উচ্চকক্ষে পিআর নিয়ে আলাপ হয়েছে, সেখানে নিম্নকক্ষ নিয়ে তারা মাঠে নেমে গেছে। তো এই ধরনের দ্বিচারিতা তারা করেছে, এবং এটি আসলে আমি বলবো যে এনসিপির আহ্বায়ক নিজেই এই বিষয়টি তিনি কিন্তু প্রতারণামূলক অভিহিত করেছেন সেই সময়। তো সেই জায়গা থেকে জামাত ইসলাম যে সংস্কারের জন্য খুব বেশি উচ্চকিত ছিল কখনো, বা এটিও তাদের এক ধরনের রাজনৈতিক কৌশল বলে আমি মনে করি। এবং এখানে অন্য আরেকটি দল, তারা তো আসলে গণভোটেও আন্তরিক না, এবং জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো দলকেই সেরকম আন্তরিক দেখিনি। দেখেন, আমরা যখন জুলাই সনদ অনুষ্ঠানে স্বাক্ষর করতে গেলাম না, সেখানেও কিন্তু জামাত ইসলাম কিন্তু বলেছিল যে তাদেরও এই বিষয়ে আপত্তি আছে, কিন্তু তারা কিন্তু স্বাক্ষর করে এসছে। সুতরাং রাজনৈতিক জায়গা থেকে ওই সময়টা এই অবস্থানটা তৈরি হলো কেন, হলো না কেন? মানে ওই সময় কিন্তু জোরালো একটা কারণ ছিল, কারণ আপনাদের সাথে কমিটমেন্ট ছিল যে তারা স্বাক্ষর করবে না, কিন্তু স্বাক্ষর করে ফেললো তারা। মানে এই মুহূর্তে এসে পরিবর্তনগুলো কেন? মানে নির্বাচনের কাছে বা তারেক রহমান সাহেবের আগমন, কোনো বিষয় আছে কিনা এরকম? না, সেটাই আসলে, মানে সেটাই আমাদের কাছেও এক ধরনের প্রশ্ন। না হলে তো আসলে আমরা আমাদের ওই ৩০ জন সদস্য তারা তো আসলে প্রেস রিলিজ দেন না। ব্যাপারটা হচ্ছে, প্রথমে আমরা আসলে ৬ জন মিলে আমরা আসলে আহ্বায়কের সাথে কথা বলি যে আসলে এই বিষয়টাতে আমরা আসলে একমত না। সেখানে আমরা যখন কি রেসপন্স পান আপনারা বলতে পারবেন? মানে বিষয়টা হচ্ছে যে এইটি একটা রাজনৈতিক কৌশল হিসেবে তারা দেখছেন, এবং রাজনৈতিক কৌশল, এবং এটি এই নির্বাচন কেন্দ্রিক সমঝোতা, আসন সমঝোতা, নির্বাচনের পরে সেটি আসলে যার রাজনীতি সে করবে, এরকম একটা ব্যাপার। কিন্তু আমার সেই সুযোগ থাকে কিনা, এটি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। যে একবার আমি সমঝোতায় গেলাম, আমি ৩০টি আসনের জন্য, এবং খুব গুরুত্বপূর্ণভাবে আমার যেটা সবচেয়ে বেশি ডিগনিটিতে লাগে, সেটা হচ্ছে যে একটি দলের সাথে আমি 30টি আসনের সমঝোতায় যাব, এবং আমার মানে বাকি আমি যদি বলি 270টি আসনে আমি অন্য একটি দলকে সমর্থন দিব, এই ধরনের রাজনীতি তো, এই সম্ভাবনা দেখে তো আসলে বাংলাদেশের মানুষ সমর্থন করে না। সম্ভাবনা আপনি যদি আমাদের কনটেক্সট চিন্তা করেন, তাহলে কোন সম্ভাবনার আসলে আপনারা ৩০০ জন আপনারা প্রার্থী দিলেন স্বতন্ত্রভাবে, তাহলে কি আসলে জয়ী হয়ে আসা সম্ভব? সবসময় কেন জয়ী হতে হবে? মানে এনসিপি রাজনীতি তো মাত্র শুরু। এনসিপিকে কেন এই নির্বাচনেই তাদের এমপি হতে হবে, এই নির্বাচনেই কেন তাদের সংসদে যেতে হবে? এই স্বপ্ন কিন্তু বাংলাদেশের মানুষ দেখে নাই, এবং এনসিপির যারা আছে তারাও কিন্তু এই স্বপ্ন দেখে নাই। তারা তো আসলে স্ট্রাগলটা করে এসছে, তারা বিপ্লবী, তারা তো একটা গণ অভ্যুত্থান থেকে এসছে, তারা তো গুলির মুখে এই রিস্কটা নিয়েছে। তাহলে সেইখানে এইবারই কেন তাদের সংসদে যেতে হবে? এটি তো আমার আকাঙ্ক্ষা না। আমিও তো একজন মনোনীত প্রার্থী, কিন্তু আমার তো আসলে এখন এই নেগোসিয়েশনের টেবিলে তো আমি বসলাম না। আমি যদি এটা করতে পারি, তাহলে জয়লাভ করলেন না, তাহলে আপনি আসলে আপনি যে রাজনীতিটাকে পরিবর্তন করবেন, উপায়টা কি আসলে? গণ অভ্যুত্থান আসলে কি বলেন তো? গণ অভ্যুত্থান হচ্ছে মানুষের সেন্টিমেন্ট। এখানে নাহিদ ইসলাম গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বলেও তো কথা আছে, এবং বাংলাদেশটা কিভাবে পরিচালিত হবে সেই স্পিরিট অনুসারেই, তাহলে আপনাকে তো সময় আছে। রাজনীতি তো আসলে তাড়াহুড়ার দরকার, তাড়াহুড়ার কিছু না। রাজনীতি তো আসলে অনেক বছরের,
রাজনীতি আমরা মাত্র শুরু করেছি। এই নির্বাচনের পরে তো আমার আরো নির্বাচন হবে না? এই নির্বাচন কি শেষ নির্বাচন? এই 5 বছরের পরে আমার রাজনীতি থাকতে হবে না? আমার তো দীর্ঘমেয়াদী রাজনীতি চিন্তা করতে হবে। আমি তো মনে করি যে মধ্যমপন্থী রাজনীতি এনসিপি শুরু করেছিল সেই ভ্যাকিউমটা তো আবার ক্রিয়েট হচ্ছে। সুতরাং এখানে তো আরেকটা মধ্যমপন্থী দল এখন তো এখানে ডিমান্ড, এবং সাধারণ মানুষ আপনি চিন্তা করেন এটি একটা কালেকটিভ ব্যর্থতার জায়গায় মানে পর্যবসিত হচ্ছে। এবং বিভিন্ন সময় কিন্তু আপনাদের কথা বলা হয়েছে, এনসিপি যখন বলেছে যে আমাদের অন্যান্য দলের সাথে আপনি তুলনা করেন, আমাদের নারী নেতৃত্ব সবচাইতে বেশি, এগুলো কিন্তু হাইলাইটও করেছে একদম। এবং তখন আপনারা কিন্তু খুব নীরব থেকেছেন, ভেতরে ভেতরে যে গুমরে থাকার ব্যাপারটা সেটা তো প্রকাশ করেন। স্বাভাবিক না? দেখেন, একটা দলে আমি যখন আছি তখন সেই দলের ইন্টিগ্রিটি রক্ষা করা এটি আমার দায়িত্ব। এবং তবে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে অনেক সময় কিন্তু এখন হঠাৎ করে দলটা ছেড়ে আসা সেটিও কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে কি? না, আমি কিন্তু দলটি ছাড়ি নাই। আমি দলের মধ্যে থেকে কিন্তু ফাইটটা করছি। আজকে আমি যে কথাটি বলছি আমি কিন্তু এনসিপির যুগ্ম আহ্বায়ক হয়ে, আমি এনসিপির যুগ্ম আহ্বায়ক হয়ে বলছি। কারণ হচ্ছে এই এনসিপির আজকে এই অবস্থানে আসার জন্য যে কয়টা মানুষের অবদান আছে আমিও তার মধ্যে একজন। সুতরাং আমি এই স্টেক ছেড়ে দিব না। তো আমি এখানে থেকে মধ্যপন্থী রাজনীতির কথা বলে যাচ্ছি, এটি আমার স্ট্যান্ড।